আসসালামু আলাইকুম সবাইকে। আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আসসালামু আলাইকুম। ঠিক আছে সবাইকে ওয়ালাইকুম সালাম। আমরা আজকের ক্লাস শুরু করতে পারি। ক্লাস আসসালামু শুরু করার আলাইকুম। আগে ওয়ালাইকুম সালাম। আচ্ছা, যারা হচ্ছে ভিডিও অফ করে ক্লাসে জয়েন করতেছেন তারা হচ্ছে ভিডিওটা অন করেন। যাদের যাদের ভিডিও অফ আছে তারা একটু ভিডিও অন করে ক্লাসে জয়েন করেন। আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, তো আমরা গত ক্লাসে হচ্ছে শেষ করছিলাম আমাদের বর্তনী ও জলবিদ্যুৎ চ্যাপ্টারটা। ওইখানের মধ্যে একজন কোশ্চেন করছিলেন যে স্যার আমরা সিরিজ আর সমান্তরাল বর্তনীটা বুঝতে পারিনি। এটা একজন কোশ্চেন করছিলেন, উনি কি ক্লাসে আছেন? যিনি কোশ্চেন করছিলেন যে স্যার আমি সিরিজ আর সমান্তরাল বর্তনী বুঝিনি, নাকি আছেন ক্লাসে? আচ্ছা, উনি যদি না থাকেন তাহলে আমরা চ্যাপ্টার 7 দিয়ে স্টার্টটা করি। তো আমাদের চ্যাপ্টার 7 এর মূল টপিক হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ, বা পৃথিবীর সাথে মহাকর্ষ ও অভিকর্ষ বলের সম্পর্ক। আচ্ছা, মহাকর্ষ, যেটার ইংলিশ হচ্ছে গ্র্যাভিটেশন, আরেকটা হচ্ছে অভিকর্ষ। এই দুটো হচ্ছে এই চ্যাপ্টার মূল টপিক, বা গ্র্যাভিটি। স্যার মহাকর্ষ জিনিসটা যদি একদম সিম্পল ভাষায় বলি, মহাকর্ষ বিষয়টা হচ্ছে আমাদের মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু কণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই যে আকর্ষণ করে, এই যে ইনসিডেন্টটা, এটাকেই বলতে হচ্ছে আমরা মহাকর্ষ। আর যেই বলে পৃথিবীর মহাকর্ষের মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু কণা একে অপরকে নিজের দিকে টানে বা আকর্ষণ করে, ওই বলটাকে বলা হয় হচ্ছে মহাকর্ষ বল। অর্থাৎ মহাবিশ্বের আমাদের মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণা বস্তু কণা একে অপরের দিকে আকর্ষণ করে। এই যে বলে আকর্ষণ করে ওইটাকে বলা হচ্ছে মহাকর্ষ বল। যে বলে আকর্ষণ করে সেটা হচ্ছে মহাকর্ষ বল। স্যার বল জিনিসটার সাথে কি আমরা পরিচিত? সবাই একটু জানান তো। স্যার বল জিনিসটার সাথে কি আমরা পরিচিত? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এবং এই মহাবিশ্বে আমরা জানি যে বিভিন্ন গ্রহ আছে, সূর্য আছে, সোলার সিস্টেমে আরো অনেক প্ল্যানেটস আছে। এর ভিতরে মহাবিশ্বের দুইটা বস্তু কণার ভিতরে একটা যদি হয় পৃথিবী, একটা যদি হয় পৃথিবী, আরেকটা যদি পৃথিবীর উপরস্থ কোনো একটা অবজেক্ট বা বস্তু হয়ে থাকে, তাহলে ওই দুইটা বস্তু কণার মধ্যে যে আকর্ষণ সেটাকেই বলে হচ্ছে অভিকর্ষণ। আমি আবার বলতেছি, মহাবিশ্বের আমি প্রত্যেকটা বস্তু কণা বলছিলাম যে হ্যাঁ বলেন। বলেন। আচ্ছা, সরি স্যার, আপনি তো যেটা বলতেছিলাম, মহাবিশ্বের বস্তু কণার মধ্যে একটা যদি হয় পৃথিবী, একটা যদি হয় পৃথিবী, আরেকটা যদি হয় পৃথিবীর উপরস্থ কোনো বস্তু, উপরস্থ বা পৃথিবীর থেকে ডিস্টেন্সে কোনো বস্তু, তাহলে তাদের মধ্যে যে যে আকর্ষণ বলটা কাজ করবে ওইটাকে বলতে যাচ্ছে অভিকর্ষ। আর যে বলটা কাজ করবে সেটা হচ্ছে অভিকর্ষ বল। আচ্ছা, এই যে আকর্ষণ বলটার কথা বলতেছি, মহাকর্ষ বল বা অভিকর্ষ বল, এই মহাকর্ষ বল নিয়ে নিউটন একটা সূত্র দিয়েছিল যেটাকে বলা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। বিজ্ঞানী নিউটন, ফার্স্ট আপনারা ওই অ্যাপেল পড়ার এক্সাম্পলটা আশা করি সবাই শুনছেন, যে নিউটন একটা আপেল গাছের নিচে বসেছিল। তো হঠাৎ করে তার মাথার উপরে একটা আপেল পড়ছে, তো এরপরে সে চিন্তা করলো যে কেন আপেলটা নিচের দিকেই পড়লো। তো সে ওইখান থেকে একটা কনক্লুশন আসছে যে হয়তো পৃথিবী সকল বস্তুকে তার নিচের
সেন্টারের দিকে বা ভূমিতলের দিকে আকর্ষণ করে, এই জন্যই আপেলটা গাছ থেকে নিচের দিকে পড়ছে। তো নিউটন এরকম এক্সপেরিমেন্ট করে একটা সূত্র দিয়েছেন, যেটাকে আমরা বলি নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্রের মেইন কনসেপ্ট গুলো হচ্ছে, তিনি বলতে চাইছেন যে আমাদের দুইটা বস্তু কণার মধ্যে যে আকর্ষণ, এটা নির্ভর করে হচ্ছে তাদের ভরের উপরে। ভর বলতে কি, একটা বস্তুতে কি পরিমাণ পদার্থ আছে, পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণটাকে আমরা বলতে চাচ্ছি ভর। যে কি পরিমাণ কন্টেন্ট আছে একটা বস্তুর ভিতরে, এটাকে আমরা বলতেছি ভর, ভর বা mass। বিজ্ঞানী নিউটন বলছেন যে দুটা বস্তু কণার মধ্যে যে আকর্ষণ, এটা মেইনলি ডিপেন্ড করে একটা বস্তুর ভরের উপর বা ম্যাসের উপরে, আর তাদের মধ্যবর্তী ডিস্টেন্সের উপর। তার সূত্রটা আমি একটু লিখি। বস্তুর ভরের উপরে ডিপেন্ড করে, আর বস্তুর মধ্যবর্তী দূরত্বের উপরে নির্ভর। আচ্ছা, তার সূত্রটা কি দিচ্ছেন, সূত্রটা আমি কোট করি। মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে, একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। আর এই আকর্ষণ বলের মান বস্তু দুটার ভরের গুণফলের সমানুপাতিক। আকর্ষণ করে, আর এই আকর্ষণ বলের মান, অর্থাৎ উনি হচ্ছে কোয়ান্টিটিটা নিয়ে কাজ করছেন, যে কি পরিমাণ আকর্ষণ বল কাজ করবে। উনি বলতে চাইছেন যে এই আকর্ষণ বলের মান বস্তু দুটার ভরের গুণফলের সমানুপাতিক। বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কি বলছে একটু বোঝার চেষ্টা করি সবাই। ধরেন আমার এখানে একটা অবজেক্ট আছে, আর আম, এখানে আরেকটা অবজেক্ট আছে। mental একটা উদাহরণ দিলাম। আচ্ছা, ধরেন এই বস্তু দুটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি ডিস্টেন্স। এদের এই বস্তু দুটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি মিটার, ঠিক আছে, ধরেন ডি মিটার। আর এই বস্তুটার ভর ভর ধরে নেন m1, এই বস্তুটার ভর ধরে নেন m2। ভর মানে কি, বস্তুর মধ্যে কি পরিমাণ পদার্থ আছে। আচ্ছা, তো বিজ্ঞানী নিউটন বলতেছেন যে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু কোনো একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান বস্তু দুইটার ভর দুইটার গুণফলের সমানুপাতিক। অর্থাৎ যে বলটাকে, সেটা আমরা এফ দিয়ে বলতে পারি, এফ ধরতে পারি। হ্যাঁ, বলেন লাবিবা। একজন হ্যান্ড রেজ করছিলেন, কিছু বলতে চাচ্ছেন? লাদিবা, দেখি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো এই যে বলটাকে আমরা এফ দ্বারা ডিনোট করি, এই বলের মানটা হচ্ছে ভর দুইটার গুণফলের সমানুপাতিক, আর বস্তু দুইটার মধ্যবর্তী যে দূরত্ব, যেটাকে আমরা ডি মিটার দ্বারা ডিনোট করতেছি, সেটার বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ 1/ds। এই দুইটার সমানুপাতিক সম্পর্ক আমরা একসাথে করলে পাই এফ সমানুপাতিক m1 গুণ m2 ডিভাইডেড বাই ডিএস। এটাই ছিল বেসিক নিউটনের মহাকর্ষ সূত্র। দেখেন, এটুকু সবাই বুঝছেন কিন্তু জানেন? স্যার একেবারে সে যেটা লিখেছেন ওটা বুঝিনি। বুঝিনি? স্যার তৃতীয় যে আপনি সূত্রটা ইয়ে করলেন না ওটা বুঝিনি। হ্যাঁ হ্যাঁ, এই লাইনটা বুঝেন নাই। আমরা সমানুপাতিক সম্পর্কগুলোকে একসাথে করতে পারি, ঠিক আছে। মানে এফ প্রপোর্শনাল বা সমানুপাতিক যদি m1 আর m2 এর গুণফল হয়, আর সেম ভাবে যদি এফ
সমানুপাতিক 1/d² হয়, তাহলে আমরা এই দুইটাকে কম্বাইন করে একসাথে লিখতে পারি f সমানুপাতিক ভর দুইটার গুণফল আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এই দুটোকে একসাথে লিখতে পারি। বুঝতে পারছেন? জি স্যার। এইটুকু সবাই বুঝছেন? কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো আপনাদেরকে স্যার আগেও বলছিলাম। হ্যাঁ বলেন। স্যার আমি সেকেন্ড লাইনটা বুঝি নাই। সেকেন্ড লাইনটা বলতে এই লাইনটা? জি স্যার। আচ্ছা, কি বলছে নিউটনের দ্বিতীয় মানে সূত্র, মহাকর্ষ সূত্রে কি বলছে? বস্তু দুইটার ভরের গুণফলের সমানুপাতিক আর মধ্যবর্তী বস্তু দুইটার মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গ d², আর এটার বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক অর্থাৎ 1/d। ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে 1/d। বুঝতে পারছেন? জি স্যার। সমানুপাতিক সম্পর্ক হচ্ছে মানে বরাবর বসবে, আর ব্যস্তানুপাতিক মানে হচ্ছে 1/, হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটাও বুঝলাম। ওকে, তো আমরা আগের দিনও বলছিলাম যে স্যার সমানুপাতিক চিহ্ন তোলার জন্য আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে, রাইট? সো এই সমানুপাতিক চিহ্নটা দিয়ে তো আমরা সাধারণত কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে পারবো না। সেটাকে একটা সমীকরণ হিসেবে লিখতে চাইলে আমাদেরকে একটা ধ্রুবক আনতে হবে, যে ধ্রুবকটাকে আমরা বলি জি বা সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক, তাহলে এই ধ্রুবকটা দিলে আমাদের সমানুপাতিক চিহ্নটা উঠে যাচ্ছে, বাকি ফর্মুলা আগের মতোই থাকতেছে। বস্তু দুইটা ভর দুইটার গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। So, এখান থেকে আমরা যে ফর্মুলাটা পাই, এই ফর্মুলাটা দিয়ে আমরা সকল নিউটনের মহাকর্ষ সূত্রের ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। এখানে একটা মজার জিনিস দেখার আছে, যে খেয়াল করেন, ধরেন আমার দুইটা অবজেক্ট, এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d, তাহলে এদের মধ্যে যে মহাকর্ষ বলটা সেটা ধরে নিলাম আমি F1। এখন আমি একটা কাজ করলাম কি, ধরেন আমি বস্তু দুটাকে d ডিস্টেন্সে না রেখে আর একটু বেশি ডিস্টেন্সে রাখলাম, সেম দুইটা বস্তুকে, ঠিক আছে? তাহলে এদের মধ্যে ডিস্টেন্সটা ধরেন হয়ে গেল 2d, অর্থাৎ এখন যে ডিস্টেন্স তার দ্বিগুণ। এই ক্ষেত্রে তার মহাকর্ষ বলের কি রকম চেঞ্জ হবে বলতে পারবেন কেউ? তখন কাজ করতেছিল F1 বল। হ্যাঁ বলেন। 4 গুণ কমে যাবে। 4 গুণ হয়ে যাবে, অর্থাৎ মানে 1/4 হয়ে যাবে। কারণ আগে কাজ করতেছিল F1 বল, এখন যদি কাজ করে F2 বল, F2টা হবে F1 এর 1/4 এর সমান। কারণ কি, তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে আমাদের বলটা চেঞ্জ হবে। দেখেন, তাহলে আমাদের F প্রপোর্শনাল হচ্ছে যদি হয় 1/d², তাহলে আমাদের ডিস্টেন্স যদি দ্বিগুণ হয়ে যায়, আমরা লিখতে পারি 1/2d²। এখান থেকে আমরা পাই 1/4d²। এখান থেকে আসে আমাদের 1/4 অপশন। বুঝতে পারছেন সবাই? জি স্যার। 1/4 কেন হবে? বুঝিনি। 1/4 কেন আচ্ছা, হবে? ধরেন এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2, সেম M1 সেম M2, কারণ সেম অবজেক্ট তাই ভর সেম। F1 সমান আমরা লিখতে পারি কি, জি M1 M2 ডিভাইডেড বাই d²। আর F2 সমান কি লিখতে পারি স্যার, জি ইন্টু M1 গুণ M2 ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা কত, 2d²। তাহলে জি গুণ M1 M2 ডিভাইডেড বাই কত আসে স্যার, 4d² আসে না? এখন আপনি যদি এই পোর্শনটা কমন নেন, এই পোর্শনটা মানে কত, F1 না? এখান থেকে আসে F1 বের। দেখেন বুঝছেন কিনা? জি স্যার, বুঝছি। এবং সেম ভাবে আমাদের ভরের পরিমাণ যদি বাড়ে, ধরেন ভর আমি এখন আছে M2, আমি এটাকে পরেরটাতে করে দিলাম 2m2, অর্থাৎ ভরটাকে যদি আমি দ্বিগুণ করে দিই, তাহলে আমাদের বলের পরিমাণ কিরকম হবে স্যার? বল দ্বিগুণ হয়ে যাবে। সমানুপাতিক হইলে আমি যদি ভর ভরটাকে দ্বিগুণ বাড়াই, তাহলে আমাদের বলের পরিমাণ দ্বিগুণ বাড়বে। আর যদি আমি দূরত্বটা দ্বিগুণ বাড়াই, তাহলে 1/4 হয়ে যাবে। সিমিলারলি যদি স্যার আমি দূরত্বটা 3 গুণ করি, তাহলে কত হবে? স্যার 9। 1/9 হবে। হ্যাঁ।
আর যদি ভরের গুণফল আমি 3 গুণ করি তাহলে আমাদের বলটাও 3 গুণ হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। সবাই বুঝতে পারছেন কিনা একটু জান। জি স্যার। আচ্ছা, তো এই জি যেহেতু আমরা লিখছি, আচ্ছা, তো আমরা জি যেটা লিখছি আমাদের ফর্মুলা ছিল এফ ইজ ইকুয়ালস টু জি গুণ m1 গুণ m2 ডিভাইডেড বাই ডিএস। আচ্ছা, এখান থেকে যদি স্যার আমরা জি সমানুপাতিক ধ্রুবকটার ভ্যালু বের করতে চাই তাহলে কি হবে বলেন তো? জি ইজ ইকুয়ালস টু, যদি আমরা পক্ষান্তর করি, যে আকর্ষণ বলটা কাজ করতেছে ওইটার সাথে দূরত্বের বর্গ ডিভাইডেড বাই m1 গুণ m2। আচ্ছা, এখান থেকে একটা আমরা গুরুত্বপূর্ণ কনক্লুশন আসতে পারি যে আমরা জানি, আমরা হচ্ছে, আচ্ছা এই জিনিসটা হচ্ছে সবসময় মাথায় রাখবেন যে আমরা একটা সমানুপাতিক সম্পর্ক থেকে যখন সমান চিহ্ন বা সমীকরণে আসি তখন আমরা একটা সমানুপাতিক ধ্রুবক ইন্ট্রোডিউস করি। আর এই সমানুপাতিক ধ্রুবকটার সংজ্ঞা যখন দিতে যাই তখন হচ্ছে আমাদের ইউনিট বা একক একক কোয়ান্টিটি নিয়ে কাজ করতে হয়। এক কোয়ান্টিটি বলতে কি, যে ধরেন দুইটা 1 কেজি ভরের বস্তু, দুইটা 1 কেজি ভরের বস্তু যদি আমি 1 মিটার ডিস্টেন্সে রাখি তখন সেই দুইটা বস্তুর উপরে যে পরিমাণ বল কার্যকর হবে সেটাই হচ্ছে আমাদের জিএফ। আবার বলতেছি, সমানুপাতিক ধ্রুবকের যখন সংজ্ঞায়ন করব তখন আমরা একক কোয়ান্টিটি নিয়ে কাজ করব, এবং এটা সামনে যত সমানুপাতিক সম্পর্ক দেখবেন বা সূত্র দেখবেন সেখানে দেখবেন সমানুপাতিক ধ্রুবকের সংজ্ঞায়নটা এইভাবে করতেছে যে ইউনিট বা একক অবজেক্ট নিয়ে বা একক কোয়ান্টিটি নিয়ে কাজ করে। তো এখানে আমরা সেম ভাবে করবো যে ধরেন 1 কেজি ভরের দুইটা বস্তু, ধরেন একটা 1 কেজি ভরের বস্তু এখানে নিলাম আর একটা 1 কেজি ভরের বস্তু এখানে নিলাম। এদের মধ্যবর্তী দূরত্ব যদি হয় 1 মিটার, এদের মধ্যবর্তী দূরত্ব যদি হয় 1 মিটার, তাহলে এদের মধ্যে যে মহাকর্ষ বলটা কাজ করবে সেটাই হচ্ছে আমাদের জি এর পরিমাণ। সবাই এটুকু বুঝতে পারছেন কিনা জানি। এটা হচ্ছে আমাদের জি এর তাৎপর্য, বা জি এর যদি সংজ্ঞা জিজ্ঞাসা করে যে জি এর মহাকর্ষ ধ্রুবকের সংজ্ঞা কি বলতে পারো, তখন তোমরা বলতে পারো যে 1 কেজি ভরের দুইটা বস্তু 1 মিটার দূরত্বে রাখলে যে আকর্ষণ বল অনুভব করে তারা অনুভব করে তা মহাকর্ষ। আচ্ছা, এই জি এর আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় সার্বজনীন ধ্রুবক বা মহাকর্ষ, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। একটু জেনে রাখেন, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। কারণ মহাকর্ষ সূত্র যেহেতু ব্যবহার হচ্ছে সেজন্য আমরা এটাকে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলি। সো তা মহাকর্ষ ধ্রুবকের মানের সমান। আর এখান থেকে যে স্যার আমরা আরেকটা জিনিস বের করতে পারি, আপনারা কি মাত্রা সমীকরণের সাথে পরিচিত? জি স্যার। আপনারা কি মাত্রা সমীকরণের সাথে পরিচিত, যে একটা মানে একটা ধরেন এফ, এফ এর যদি স্যার আমি মাত্রা জানতে চাই, এই জিনিসটা কি আপনারা জানেন বা আপনাদের সিলেবাসে কি আছে জি জি না মাত্রা স্যার। স্যার। সমীকরণ? আচ্ছা, তাহলে মাত্রা সমীকরণটা দরকার নেই খুব একটা। যাই হোক, এই জি এর আমরা কি এককটা বের করতে পারবো? জি এর একক দেখে খেয়াল করে, আমাদের ভর বা এম এর একক হচ্ছে কি স্যার? কেজি, রাইট? এসআই একক আমাদের ফিজিক্সে যখন যখন যতগুলো ক্যালকুলেশন আছে সেগুলো হচ্ছে আমরা এসআই এককে করবো। তো ভরের এসআই একক হচ্ছে কেজি, ডিস্টেন্সের এসআই একক হচ্ছে মিটার, আর আমাদের ফোর্সের এসআই একক হচ্ছে নিউটন। ওকে, তাহলে এখান থেকে যদি স্যার আমরা জি এর এককটা জানতে চাই সেটা কত হবে বলেন তো? নিউটন মিটার স্কয়ার ডিভাইডেড বাই কেজি কেজি। গুণ কেজি ইকুয়ালস টু নিউটন মিটার স্কয়ার পার কেজি ইনভার্স। তাহলে এটা হচ্ছে আমাদের জি এর একক বা মহাকর্ষ, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের একক। তো এই জি এর মানটা হচ্ছে, এই জি এর মানটা বের করার জন্য হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন সায়েন্টিস্ট অনেক এক্সপেরিমেন্ট করছে। তো একটা সর্বজনীন গৃহীত মান হচ্ছে জি ইজ ইকুয়ালস টু 6.673
যেহেতু এটা একটা ধ্রুবক, সো এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে। এই ভ্যালুটা হচ্ছে 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি ইনভার্স 2, নিউটন মিটার স্কয়ার পার কেজি ইনভার্স 2। তাহলে এই জিনিসটা দ্বারা আপনি কি বুঝেন, যে 1 কেজি ভরের দুইটা বস্তুকে যদি আমি 1 মিটার ডিস্টেন্সে রাখি, তাহলে তারা যে বলটা পাবে সেটার ভ্যালু হচ্ছে 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন। এই জন্যই এই জন্যই আপনি দেখবেন যে আপনার আশেপাশে অনেক ছোট ছোট বস্তু থাকলেও সেগুলো আপনাকে টেনে তার দিকে নিয়ে যাচ্ছে। সবাই কি জিনিসটা বুঝতে পারছেন? এখানে 10 ইনভার্স 11 মানে হচ্ছে কিন্তু অনেক ছোট একটা ভ্যালু। এই সাইন্টিফিক জিনিসটার মিনিং হচ্ছে 6.673 ডিভাইডেড বাই 10 ইন্টু, মানে 10 ইনভার্স 11 মানে একের পরে 11টা শূন্য, এভাবে 11টা শূন্য। তাহলে বুঝেন আমাদের ভ্যালুটা কত ছোট। সবাই বুঝতেছেন? সিক্স জি পয়েন্ট স্যার। সিক্স সেভেন থ্রি এর নিচে একের পরে 11টা শূন্য, তাহলে ভ্যালুটা অনেক ছোট না? এই জন্য এই বলটাতে সে আমাদেরকে, মানে কোনো ছোট অবজেক্ট বা ছোট ভরের অবজেক্ট গুলো আমাদেরকে ওইভাবে টানতে পারে না। ওকে। তো আরেকটা জিনিস আছে যে আমাদের পৃথিবীর ভরটা, আমাদের পৃথিবীর ভর হচ্ছে, যেহেতু পৃথিবী আমাদেরকে টানতেছে এবং আমরা একটু পরে মহাকর্ষ দেখবো, তো পৃথিবীর ভরটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। পৃথিবীর ভর এম হচ্ছে আমাদের 5.974 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি, 10 টু দি পাওয়ার 24, দ্যাট মিনস 5.974 ইন্টু একের পরে 24টা শূন্য। বুঝতেছেন কত ভারী পৃথিবী? সো এই জন্য তার ভর যেহেতু বেশি, সো নিউটনের সূত্র অনুসারে পৃথিবীর ভর যেহেতু বেশি, সো পৃথিবী আমাদেরকে একটা অনেক জোরে মহাকর্ষ বল টানবে বা অভিকর্ষ বল টানবে। ওকে, এতটুকু কি সবাই বুঝছেন কিনা একটু জানান আমাকে। স্যার, এতটুকু সবাই বুঝছেন কিনা একটু আমাকে জানান। স্যার কারো কোনো আমি তো কোয়েশ্চেন? জানলাম তো 5.98 হয়। বুঝিনি। এই যে পৃথিবীর ভর হচ্ছে 5.98, তারপরে ইন্টু 10 টু দি পাওয়ার 24। হ্যাঁ, ওই 9798 সেমই আসে আসলে, খুব একটা ম্যাটার করে না। বুঝছি। আচ্ছা, এটুকু বুঝছেন কিনা একটু জানান। আচ্ছা, ওকে, তাহলে আমরা অভিকর্ষ দেব। আচ্ছা, নিউটনের সূত্রে একটা জিনিস আমি আপনাদেরকে বারবার বলতেছি, যে ভর বেশি হইলে সেটার আকর্ষণ বলটা বেশি হয়। এটা হচ্ছে নিউটন কিন্তু কোনোদিন এক্সপ্লেন করেন নাই যে আসলে ভর বেশি হইলে কেন আমাদের একটা বস্তু আরেকটা বস্তুকে বেশি আকর্ষণ করবে। তিনি জাস্ট বলে গেছে যে দুইটা বস্তুর মধ্যে যদি একটা বস্তুর ভর বেশি হয়, তাহলে তার তার দিকে আকর্ষণ বলটা বেশি হবে। এটার রিজনটা এক্সপ্লেন করছিলেন আইনস্টাইন, সায়েন্টিস্ট আইনস্টাইন। সায়েন্টিস্ট আইনস্টাইন তিনি বলছে কি, যে আমাদের একটা বস্তুর ভর, যেটা একটা বস্তুর যে ভর, ওইটা হচ্ছে স্পেস, আমার মানে বস্তুর আশেপাশে যে স্পেসটা থাকে, স্পেস, আর যে টাইম, টাইমও কিন্তু একটা ডাইমেনশনের ভিতরে পড়ে, আরো অ্যাডভান্স স্টাডিতে আছে। সো একটা বস্তু হচ্ছে তার আশেপাশের স্পেস এবং টাইম, এই দুটাকে বাঁকায়ে ফেলে, যার কারণে হচ্ছে এর উপরে থাকা কোনো বস্তু হচ্ছে তার দিকে ঝুঁকে পড়ে। জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, মানে হচ্ছে ধরেন আমি একটা অবজেক্ট নিলাম, ধরেন এটা হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবীর আশেপাশে একটা স্পেস টাইম, ধরেন এভাবে একটা স্পেস টাইম কার্ভ আছে, ধরেন একটা বক্ররেখা আছে, ঠিক আছে? বা এটাকে আপনি একটা শীট ধরতে পারেন, বা একটা বিছানার চাদর ধরতে পারেন। ধরেন একটা বিছানার চাদর, এভাবে নয়, ধরেন একটা বিছানার চাদর এভাবে রাখা আছে। এটার উপরে যখন স্যার আমি আমাদের পৃথিবীটাকে রাখবো, তখন এই পৃথিবী আমাদের স্পেস টাইমটাকে একটু বাঁকিয়ে ফেলবে। মানে পর্দা বেডশিটের উপর যদি রাখেন, তাহলে জিনিসটা একটু বেঁকে যাবে না, দেবে যাবে না? তো ধরেন এভাবে সে বেঁকে গেল বা দেবে গেল আমাদের বেডশিট এখানে আসার পর, তখন হবে কি, এখানে থাকা সকল অবজেক্ট এই পৃথিবীর আকর্ষণের দিকে অর্থাৎ নিচের দিকে দেবে যাবে। জিনিসটা যদি আর সুন্দর করে ভিজুয়ালাইজ করাই, জিনিসটা হবে এরকম, যে ধরেন এইভাবে একটা কার্ভ বা বক্র সৃষ্টি করছে আমাদের বিছানাটা বা একটা বেডশিটের উপরে একটা বড় অবজেক্ট এই। তাহলে কি হবে দেখেন, এখানে থাকা সকল অবজেক্ট পৃথিবীটার দিকে আকর্ষণ বোধ করবে না? এটাই হচ্ছে মেইন রিজন যে পৃথিবী বা
মহাকর্ষীয় বিভিন্ন অবজেক্ট কেন নিজের দিকে আকর্ষণ করে। সিমিলার ভাবে দেখেন মহাবিশ্বে তো আমাদের শুধু পৃথিবী নাই, আরো বড় বড় ভারী ভারী অবজেক্ট আছে, যেমন সূর্য আছে। ধরেন এটা সূর্য যদি ধরেন, ধরেন এটা দিলাম সূর্য। তাহলে আমাদের পৃথিবী যদি এটুকু এটুকু বক্ররেখা সৃষ্টি করতে পারে, তাহলে আমাদের সূর্য আরো বড় বক্ররেখা সৃষ্টি করবে না? ধরেন বক্ররেখাটা হইলো এরকম, ধরেন বক্ররেখাটা হয়ে গেছে এইরকম, এই ভারে আমাদের বক্ররেখাটা হয়ে গেছে এরকম। তাহলে এটা যদি প্রিডিক্ট করে দেখায় আপনাদের, তাহলে দেখেন এইভাবে যদি একটা বক্ররেখা সৃষ্টি হয়, আলটিমেটলি আমাদের পৃথিবীটাও কিন্তু সেম ভাবে এই কার্ভের এখানে আকর্ষণের কারণে সূর্যের দিকে আকর্ষিত হয়। এবং সেম প্যাটার্নে আমাদের যত গ্রহ নক্ষত্র আছে সবগুলো হচ্ছে এই স্পেস টাইম বক্ররেখা ক্রিয়েট করার মাধ্যমে একে অপরের দিকে আকর্ষণ বোধ করে। অর্থাৎ যখন সে এখানে চলে আসবে, ধরেন আমাদের পৃথিবীটা এখানে চলে আসছে, তো একটা সময় গিয়ে সে নিচের দিকে আকর্ষিত বোধ করবে না? এটাই হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল পুল বা মহাকর্ষীয় টান। দেখেন সবাই বুঝতে পারছেন কিনা, মেইন রিজনটা মহাকর্ষীয় টানের মূল রিজন হচ্ছে স্পেস টাইম কার্ভ ক্রিয়েট। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? মেইন রিজনটা হচ্ছে এটা, যেটা হচ্ছে আইনস্টাইন পরবর্তীতে এক্সপেরিমেন্ট করে জিনিসটা এক্সপ্লেইন করছে, যে স্পেস টাইম কার্ভেচারের কারণে আমাদের গ্র্যাভিটেশনাল পুলটা হয়। সবাই বুঝতে পারছেন কিনা একটু জানো? জি স্যার, বুঝেছি। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন এই মহাকর্ষীয় ধ্রুবক দিয়ে মহাকর্ষ বল রিলেটেড একটা দুটো ম্যাথ প্রবলেম সলভ করি। ধরেন একটা 10 কেজি ভরের অবজেক্ট আর একটা হচ্ছে 20 কেজি ভরের অবজেক্ট, ভরের দুইটা বস্তু। বস্তুকে ধরেন আমরা 2 মিটার দূরত্বে রাখছি, ঠিক আছে, 2 মিটার দূরত্বে রাখা হলো। আচ্ছা, আমাদের জি এর ভ্যালু যদি হয় 6.673 টু 10^11, এই কনস্ট্যান্টের ভ্যালুটা আপনার চাইলে মনেও রাখতে পারেন, অথবা আপনাদের কোশ্চেনে বেশিরভাগ সময় দিয়ে দিবে। আর যদি না দিয়ে থাকে সেজন্য হচ্ছে মুখস্থ রাখাটা বেটার। নিউটন মিটার স্কয়ার পার কেজি ইনভার্স 2। তবে বস্তু দুটোর মধ্যে মহাকর্ষীয় বলের পরিমাণ নির্ণয় করো। মহাকর্ষীয় বলের মান কত? এটা আমরা কিভাবে করবো স্যার? আমরা যে ফর্মুলাটা দেখছি সেই ফর্মুলাটা ইউজ করলে আমরা আনসার বের করে ফেলতে পারবো। মহাকর্ষীয় বলের পরিমাণ জানতে চাইছে, অর্থাৎ এফ এর ভ্যালু কত জানতে চাইছে। সবাইকে ক্যালকুলেটরের ভ্যালু গুলো বসে বের করতে পারবেন কিনা দেখবেন। আমাদের দুইটা মানে বস্তুর ভর দিয়ে দিছে, এটা হচ্ছে এমন হচ্ছে 10 কেজি, এম টু হচ্ছে 20 কেজি, আর ডি এর ভ্যালু হচ্ছে কত স্যার? 2 মিটার। আর জি এর ভ্যালু আমাদেরকে দেওয়া আছে, যেটা ক্যালকুলেটরে বসে আমাকে একটু ভ্যালুটা দাও। স্যার এন এর জায়গায় কি বসাবো? বুঝিনি। স্যার বলেছি যে এন এর জায়গায় কি বসাবো? এম 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 মানে ভর না এম বস্তুর? এম মানে এম বস্তুর ভর না? না তাহলে না ভর না, কত দিয়ে? উপরে সূত্রের মধ্যে লেখা আছে জি ইকুয়াল ওইটা। হ্যাঁ হ্যাঁ, এখানে কোথায় কি বসাবো এন এর জায়গায়? জি, স্যার এটা তো একক, এটা একক, আর এটা হচ্ছে যে মানে কোন রাশিটার একক। সো জি এর জাস্ট ভ্যালুটা বসাবেন 6.673 ইন্টু 10^11 গুণ আমাদের M1 এর ভ্যালু হচ্ছে 10, M2 এর ভ্যালু হচ্ছে 20, ডিস্টেন্স হচ্ছে 2 স্কয়ার। এটা জাস্ট ক্যালকুলেটর বসাইলে আপনি নিউটন এককে বলের পরিমাণটা পেয়ে যাবেন। নিউটন একটা একক, ঠিক আছে, বলের একক। বুঝছেন? স্যার দূরত্বের একক কি মিটার? হ্যাঁ মিটার স্যার, এসআই এককে মিটার। এবং আপনি চাইলে এখানে বসাই দেখতে পারেন যে আমাদের যে এর ভ্যালু হচ্ছে নিউটন 3.335 into 10⁻11, সরি -9। -9। আচ্ছা, এখানে চাইলে আপনি এটা বসায় দেখতে পারেন যে কেজি কেজি কেজি, এটা হচ্ছে মিটার স্কয়ার। তাহলে দেখেন কেজি, এই দুইটা কেজি মিলে হচ্ছে কেজি স্কয়ার,
কেজি স্কয়ার আর কেজি ইনভার্স টু ক্যান্সেল আউট। সিমিলার ভাবে মিটার স্কয়ার কাটাকাটি যায়, বাকি থাকে শুধু নিউটন। সো নিউটন এককে আমরা বলের পরিমাণটা পেয়ে যাবো। আশা করি সবাই বুঝছেন বিষয়টা। স্যার কিসে কাটাকাটি বুঝছেন? মানে কি বললেন কাটাকাটিটা আবার একটু। ও আমি এককটা দেখালাম, যে এককটা যে আমাদের নিউটন এককটা আসে ওটা দেখালাম শুধু, কিছু না। নিউটন মিটার স্কয়ার আর কেজি ইনভার্স টু, এটা হচ্ছে কেজি। কেজি, এই দুইটা কেজি একসাথে গুণ হয়, কেজি স্কয়ার আর কেজি ইনভার্স টু ক্যান্সেল আউট হয়, মিটার স্কয়ার ক্যান্সেল আউট হয়, আর নিউটনটা বাকি। আচ্ছা, আশা করি সবাই বুঝছি। আচ্ছা, আহ এখন যদি একটা মহাকর্ষীয় ধ্রুবক বের করার ম্যাথ দিই আপনাদের, দেখতে পারবে। আরেকটা ম্যাথ দিই, 39.2 কেজি, 39.2 কেজি ও 15 কেজি ভরে দুইটা গোলকের কেন্দ্রের দূরত্ব, হচ্ছে 20 সেন্টিমিটার, তখন এরা 9.81 ইন্টু টেন ইনভার্স, ধরেন 7 নিউটন দিলাম, 7 নিউটন বলে আকর্ষণ করে। ওকে, আমি জানতে চাচ্ছি যে মহাকর্ষীয় ধ্রুবকের মানটা বের করো। মহাকর্ষীয় ধ্রুবকের মানটা বের করো। দেখি ভ্যালু বসে এই কাজটা করতে পারেন নাকি সবার। 6.673 ইন্টু টেন ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি ইনভার্স টু আসে নাকি একটু দেখান তো আমাকে করে। কোশ্চেনটা বুঝছেন কিনা একটু জানান সবাই আমাকে, জি স্যার বুঝছি। একটু দ্রুত করে যান। মনে রাখবেন দূরত্বের একক কিন্তু এসআই এককে মিটারে নিয়ে দিতে হবে। স্যার আর বলেন। স্যার প্রথমটা কি দিচ্ছেন, কয় কেজি? 15 কেজির থার্টি আগেরটা? 39.2, 39.2। বুঝ- হ্যাঁ নাফিস বল। স্যার করছে স্যার। হ্যাঁ কত আসছে আনসার? 6.673 টেন ইনভার্স 11। আসছে স্যার। বাকিদের কি আসছে? কিসের কথা এতক্ষণ? এটা আনসার আমরা জানি, ভালো আসছে 6.673 ইন্টু টেন ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি ইনভার্স। আচ্ছা, তাহলে আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে অভিকর্ষ। অভিকর্ষ বলে তাহলে স্যার মূল রিজনটা কি? মানে আমরা অভিকর্ষ বল জিনিসটা সম্পর্কে কি জানি, যে অভিকর্ষ বল হচ্ছে পৃথিবী এবং মহাবিশ্বের অন্য কোনো কণার মধ্যবর্তী যে আকর্ষণ, সেটাকে আমরা বলতে চাচ্ছি অভিকর্ষ। অর্থাৎ আমাদের একটা অবজেক্ট যদি হয় পৃথিবী, আর একটা অবজেক্ট যদি হয় পৃথিবী থেকে ধরেন একটু উপরে থাকা একটা মানুষ বা ভূপৃষ্ঠের উপরে থাকা কোনো মানুষ, তাহলে পৃথিবী এই মানুষটাকে যে বলে নিজের দিকে টানবে, নিজের সেন্টারের দিকে টানবে, সেই বলটাকে আমরা বলতে চাচ্ছি অভিকর্ষ। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে আমরা যখন নিউটনের মহাকর্ষ সূত্রটা পড়ছি, মহাকর্ষ দেখেন, আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যেটা আপনাদের কোটেশনে নাই, সূত্র কোটেশনে নাই, বাট জিনিসটা ইম্পর্টেন্ট। আমরা যে বলতেছিলাম যে মহাকর্ষ বলটা এদের একে অপরের দিকে আকর্ষণ বল কাজ করে, বাট এই আকর্ষণ বলটা হবে এদের সংযোগকারী যে এই রেখাটা দিছি না, এই রেখা বরাবর হচ্ছে আমাদের ফোর্সটা অ্যাপ্লাই হবে।
যে আকর্ষণ বলটা হবে ওটা হচ্ছে সংযোগ রেখা বরাবর, সংযোগ রেখা বরাবর হবে। আর এই যে দূরত্বটা আমরা মাপতেছি, এই দূরত্বটা মাপবো সব সময় যে বস্তুটা দিবে তার কেন্দ্র থেকে। সবসময় দূরত্বটা নিতে হবে বস্তু দুটার কেন্দ্র থেকে। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখবে। দূরত্ব নিতে হবে কেন্দ্র থেকে। দূরত্ব মেজার করবো কেন্দ্র থেকে। এই দুটো জিনিস একটু মাথায় চলে আসে। অভিকর্ষ, অভিকর্ষ জিনিসটা কি, যে পৃথিবী ও অন্য কোনো অবজেক্টের মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে অভিকর্ষ। এবং এই অভিকর্ষটা হচ্ছে আমাদের পৃথিবীর নিজের সেন্টারের দিকে বস্তুগুলোকে আকর্ষণ করে। আচ্ছা, তো আমরা নিউটনের সেকেন্ড ল কি দেখছিলাম? নিউটনের সেকেন্ড ল, নিউটন সেকেন্ড ল, যেটাতে তিনি বলছেন যে কোনো বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি তাহলে বস্তুটা একটা ত্বরণ হবে। ধরেন এখানে একটা স্থির বস্তু আছে, একটা স্থির বস্তু আছে, স্থির বস্তুটার উপরে আমি একটা ধাক্কা দিলাম বা বল প্রয়োগ করলাম। ধরেন আমার বল প্রয়োগকৃত বলটা হচ্ছে F। তো নিউটনের সেকেন্ড ল থেকে আমরা জানি যে একটা বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি তাহলে তার বেগের পরিবর্তন হবে তথা তার ত্বরণ হবে। ধরেন সে ত্বরণে, একটা ত্বরণে এই পজিশন থেকে এই পজিশনে আসছে, ধরেন তার ত্বরণ হচ্ছে A। তো সেখান থেকে আমরা জানি F ইজ টু বস্তুটার ভর যদি হয় m, আমরা জানি যে যেটুকু বল প্রয়োগ করছে সেটা সে তার বেগ বাড়ানোর কাজে ব্যবহার করবে, এবং এটা F ইজ টু m এর সমান। এটা হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র। আচ্ছা, সো স্যার এটা একটু পৃথিবী, স্যার এটা একটু আবার বুঝে দেন। আবার নিউটনের বলেন, ধরেন আমার এখানে একটা রাস্তা আছে, ঠিক আছে? এই রাস্তায় আমি একটা অবজেক্ট নিলাম, এই বস্তুটার উপরে আমি একটা ধাক্কা দিলাম ধরেন সামনের দিকে। সেই ধাক্কার পরিমাণটাকে আমরা বলতে চাচ্ছি বল, এবং এই বস্তুটার ভর যদি হয় m, তাহলে তার বেগের পরিবর্তন হবে। ধরেন এটা স্থির অবস্থায় আছে, এটাতে আমি বল প্রয়োগ করলাম, তাহলে তার চলন হবে, রাইট? ধরেন সে চলে এই জায়গাতে আসলো, এই জায়গাতে আসার ফলে তার যে বেগের পরিবর্তনটা হয়েছে, আমরা সময়ের সাথে আমরা হচ্ছে, ধরেন সে স্থির ছিল, তার এই পজিশনে আসে, তার বেগ হয়েছে ধরেন 10 মিটার পার সেকেন্ড। ওকে, তো ধরেন সে 10 সেকেন্ডে তার এই বেগটা বাড়াইছে। প্রতি একক সময়ে, প্রতি একক সময়ে বেগের পরিবর্তনটাকে বলা হয় তো, প্রতি একক সময়ে বেগের পরিবর্তনকে বলা হয় তো। অর্থাৎ তার 10 সেকেন্ডে বেগের পরিবর্তন হয়েছে 0 থেকে 10 মিটার পার সেকেন্ড, তাহলে তার 1 সেকেন্ডে বেগের পরিবর্তন হয়েছে কত? 10 - 0 ডিভাইডেড বাই কত? 10 সেকেন্ড, অর্থাৎ 1 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ত্বরণ। ত্বরণ জিনিসটা বুঝতে পারছেন কি একটু জানা? জি স্যার, কিন্তু স্যার এখানে এফ ইকুয়াল টু এম এ, এখানে এ দিয়ে কি বুঝাইছে? এই এটা দ্বারা বুঝাইছে হচ্ছে ত্বরণ, এ দ্বারা হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ। স্যার ঠিক এখানে আছে, 10 - 0/10 এটা একটু আবার বুঝিয়ে দেন। আমি দিচ্ছি। এফটা হচ্ছে, সরি, এমটা হচ্ছে আমাদের ভর, আর এফটা হচ্ছে আমাদের বল। কোনটা বুঝিনি? আচ্ছা, বেগের পরিবর্তনটা কত হচ্ছে স্যার? 10 মিটার পার সেকেন্ড মাইনাস 0, অর্থাৎ শেষ বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আদি বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড। তাহলে বেগের পরিবর্তন হচ্ছে কত? 10 - 0। আর কত সেকেন্ড ধরে হয়েছে? ধরেন এখানে 5 সেকেন্ড ধরে হয়েছিল, 5 সেকেন্ড ধরে হয়েছিল, তাহলে 1 সেকেন্ডে কত? এটা আমরা 5 দ্বারা ভাগ করলে পাচ্ছি 2 মিটার পার সেকেন্ড হচ্ছে ত্বরণ। এটা আমাদের ত্বরণের সংখ্যা। বুঝতে পারছেন কিনা একটু জানো? জি স্যার। তো সেম ভাবে ধরে নেন আমাদের এই পৃথিবীর, আমাদের পৃথিবীর উপরে ধরে নেন একটা অবজেক্ট আছে এখানে, ধরে নেন এখানে একটা পৃথিবীর অবজেক্ট আছে, ঠিক আছে? ধরেন আমি এই বস্তুটাকে মুক্তভাবে পড়তে দিলাম, মানে ধরেন কোনো প্রকার বাধা ছাড়া তাকে উপর থেকে নিচের দিকে পড়তে দিলাম, তাহলে কি ঘটনাটা ঘটবে চিন্তা করেন। পৃথিবী তার কেন্দ্রের দিকে এই বস্তুটাকে টানবে, কি বলে টানবে? অভিকর্ষ বলে টানবে, রাইট?
অভিকর্ষ বলে টানবে, রাইট? ইয়েস স্যার। এটুকু তো আমরা sure। আচ্ছা, অভিকর্ষ বলে যদি টানতে থাকে তাহলে তার একটা ত্বরণ হবে না। ধরেন এখানে সে স্থির অবস্থায় ছিল, একটু উপরে, পৃথিবী থেকে একটু উপরে স্থির অবস্থায় ছিল। পৃথিবী যদি তাকে অভিকর্ষ বলে নিচের দিকে টানে, তাহলে তার একটা বেগের পরিবর্তন হবে না। সে ধরেন এখান থেকে আস্তে আস্তে, সে এখান থেকে আস্তে আস্তে এই পজিশনে আসবে। এই পজিশনে আসার পরে তার একটা বেগ প্রাপ্ত হবে। সো তার বেগের পরিবর্তন হয়েছে, ধরেন তার বেগ হয়ে গেছে 200 মিটার/সেকেন্ড। এখানে তার আদি বেগ ছিল 0। তাহলে তার যে বেগের পরিবর্তনটা হয়েছে, এটা যে ত্বরণে হবে সেই ত্বরণটাকে আমরা বলতে চাচ্ছি অভিকর্ষজ ত্বরণ। কারণ তার এখান থেকে এখানে আসতে সময় লাগছে টি, তার বেগের পরিবর্তন বাই সময় যে ত্বরণটা হবে সেটাকে আমরা বলতে চাচ্ছি অভিকর্ষ বলের প্রভাবে, যেহেতু so আমরা এটাকে বলি অভিকর্ষজ ত্বরণ। বেগের পরিবর্তন হয়েছে, তো একক সময়ে যে পরিমাণ বেগের পরিবর্তন হয়েছে সেটাকে আমরা নাম দিচ্ছি অভিকর্ষজ ত্বরণ। এই অভিকর্ষজ ত্বরণ হতে হওয়ার কারণ কি? কারণ পৃথিবী অভিকর্ষ বলে বস্তুটাকে টানতেছে। সবাই এটুকু বুঝছেন কিনা একটু জানেন? স্যার এটুকু সবাই বুঝতে পারছেন কিনা একটু জানেন? কারণ আমি একটা মুক্তভাবে একটা বস্তুকে ছেড়ে দিচ্ছি পৃথিবীর থেকে, মানে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে একটু উপরে, ঠিক আছে? তাহলে এই বস্তুটা ধরুন 10 তলা একটা বিল্ডিং থেকে একটা অবজেক্টকে আমি ছেড়ে দিচ্ছি মুক্তভাবে পড়ার জন্য। তো যখন জিনিসটা আমার হাতে ছিল তখন তার কোনো বেগ ছিল না, তখন সেটা স্থির ছিল। বাট ছেড়ে দেওয়ার পরে সে একটা বেগে নিচের দিকে নামতে থাকবে। কারণ কি? কারণ অভিকর্ষ বল। অভিকর্ষ বল বস্তুটাকে নিজের কেন্দ্রের দিকে টানবে। তো এতে যদি ধরেন টি সময় লাগে, আমরা যদি তার বেগের পরিবর্তন বা সময় করি, যেই ত্বরণটা পাবো সেটা যেহেতু অভিকর্ষ বলের কারণে হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলতেছি অভিকর্ষজ ত্বরণ। সবাই বুঝতে পারছেন কিনা একটু জানেন? জি স্যার। জি স্যার। স্যার এই এখানে স্যার। যে বস্তুর বেগ 200 মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা তো প্রত্যেক সেকেন্ডে বাড়বে না আরো? হ্যাঁ, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে বাড়বে, এটাই তো ত্বরণ। ত্বরণ জিনিসটা হুম। কি ধরেন, আচ্ছা ত্বরণ জিনিসটাকে একটু ক্লিয়ার করে বোঝাবো আপনাদের। যদি কারো ক্লিয়ার কনসেপ্ট না হয়ে থাকে আমি দেখাতে পারছি, সমস্যা নেই। ত্বরণ জিনিসটা হচ্ছে, ধরেন আমার একটা আদি বেগ হচ্ছে 0 মিটার/সেকেন্ড। বলেন, হ্যাঁ বলেন রাহি। স্যার অভিকর্ষ ত্বরণ ছাড়া কি আর কোনো ত্বরণ আছে? না দেখেন, আপনি যেহেতু মুক্তভাবে বস্তুটাকে পড়তে দিচ্ছেন, তাহলে তার উপরে কি কি বল লাগতেছে, বলটাই ডিফাইন করবে তার কি কি ত্বরণ হবে। যেমন এখানে খেয়াল করেন, এখানে আমরা শুধু F বল প্রয়োগ করতেছিলাম, তার কারণে তার একটা ত্বরণ হচ্ছিল A। এখানেও সেম একটা অভিকর্ষ বল কাজ করতেছে, যেটার কারণে তার ত্বরণ হচ্ছে অভিকর্ষ ত্বরণ G। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো এই অভিকর্ষ ত্বরণটাকে হচ্ছে আমরা জি দ্বারা ডিনোট করি, যেটার সংখ্যা ভ্যালু হচ্ছে G=9.8। আর যেহেতু এটা ত্বরণ, তাহলে তার একক হচ্ছে মিটার/সেকেন্ড স্কয়ার। ত্বরণ একক হচ্ছে মিটার/সেকেন্ড স্কয়ার, আর বেগের একক হচ্ছে মিটার/সেকেন্ড। এবং এটার মাত্রাও হবে সেম ত্বরণের মতো। আচ্ছা, মাত্রা তো আপনাদের নাই। আচ্ছা, এখন আমরা জি এর ভ্যালুটা কিভাবে বের করা যায় এটা দেখি, কেমন? আচ্ছা, তো এই এক্সাম্পলে ধরেন আমাদের এই বস্তুটার ভর হচ্ছে ধরেন এম। আর আমাদের পৃথিবীটা কি? পৃথিবীর ভর ধরে নিলাম আমরা বড় হাতের। পৃথিবীর ভর, বড় হাতের ভর আমরা কত জানি? 5.984 ইন্টু 10 ইনভার্স কত? 5.975 ইন্টু 10^24 কেজি। এটা একটু যদি নিচে ক্লিন করে নামাই। ধরেন এই হচ্ছে আমাদের পৃথিবী, আমাদের একটা অবজেক্ট আছে এখানে, যেটা হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে যে দিকে পড়তে থাকবে। ওকে, এবং বস্তুটার ভর ধরে নিলাম এম, ছোট হাতের এম। আর পৃথিবীর ভর হচ্ছে এম, যেটা হচ্ছে 5.754 ইন্টু 10^24 কেজি। আর এই বস্তুটার ভর ধরে নেন কত? এমই থাকুক, সমস্যা নেই। আচ্ছা, এবং এটা কেন্দ্রের দিকে একটা আকর্ষণ বল অনুভব করতেছে, যেটার নাম হচ্ছে অভিকর্ষ বল F। অভিকর্ষ বল। আচ্ছা, তাহলে একটা জিনিস বলেন স্যার, আমাদের পৃথিবী আর পৃথিবীর ধরেন 10 কিলোমিটার উপরে এই অবজেক্টটা, দুইটাই তো স্যার মহাজাগতিক বস্তু, রাইট? তারা তো মহাকর্ষের ভিতর, মহাবিশ্বের ভিতরে এক্সিস্ট করে, রাইট? তাহলে তাদের ক্ষেত্রে আমি অভিকর্ষ বল বের করার জন্য
আগে মহাকর্ষ বলের যে সূত্রটা শিখছি আমরা, অর্থাৎ যেটুকু জানি আমরা সেটুকু দিয়ে আগে কাজ চালানোর চেষ্টা করবো। তাহলে এই দুই ক্ষেত্রে, মানে এই ক্ষেত্রে আমাদের দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে পৃথিবী আর একটা হচ্ছে একটা অ্যামভরের অবজেক্ট। এই দুইটা বস্তু যেহেতু মহাবিশ্বের মহাজাগতিক দুইটা বস্তু, তাহলে তাদের ভিতরে মহাকর্ষ সূত্র আমরা যেটা জানি আগে সেটা অ্যাপ্লাই করি। তো মহাকর্ষ সূত্র অনুসারে আমাদের F ইজ ইকুয়াল টু কত আসবে বলেন তো? জি, মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবক ইনটু প্রথম বস্তুর ভর হচ্ছে পৃথিবীর ভর, ইনটু দ্বিতীয় বস্তুর ভর যেটা হচ্ছে m, ডিভাইডেড বাই ডি স্কয়ার। অর্থাৎ এই দুইটার মধ্যবর্তী ডিসটেন্স কত। ডিসটেন্সটা কোথা থেকে মাপবো স্যার? সেন্টার থেকে। যদি স্ফিয়ার শেপ অবজেক্ট হয় তাহলে আমরা সেন্টার থেকে ডিসটেন্সটা মাপবো। তাহলে এদের মধ্যবর্তী ডিসটেন্সটা যদি হয় ডি, তাহলে আমাদের ডিসটেন্সের বর্গ। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমরা মহাকর্ষ বল সম্পর্কে যেটুকু জানি সেটা আমরা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করলাম, অর্থাৎ অভিকর্ষ বলের ক্ষেত্রে অ্যাপ্লাই করলাম। এখান থেকে আমরা যেটা পাই, খেয়াল করেন, এখান থেকে আমাদের জি এম বাই ডিএস এই পোর্শনটুকু নিয়ে হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণের ভ্যালুটা আসে। কিভাবে আসে দেখাচ্ছি। এইটুকু মিলে হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ তথা জি এর ভ্যালুটা আসে। কিভাবে আসে স্যার? তার একটা জিনিস আপনি আমাকে বলেন যে আমরা নিউটনের সেকেন্ড ল থেকে দেখছি যে একটা বস্তুর উপরে যদি আমি এফ বল প্রয়োগ করি, বস্তুটার ভর যদি হয় এম, এবং এতে যদি এফ বল প্রয়োগ করার কারণে যদি তার ত্বরণ হয় এ তথা অ্যাক্সিলারেশন, তাহলে আমরা নিউটনের সেকেন্ড ল অনুসারে দেখছি এফ ইজ ইকুয়ালস টু এম, রাইট? যেখানে এটা হচ্ছে জাস্ট ত্বরণ ডিনোট করার জন্য, রাইট? সেম ভাবে এই অবজেক্ট যেটা আমি মুক্তভাবে পড়তে দিয়েছি, এটার জন্য যদি আপনি চিন্তা করেন, তাহলে জাস্ট আপনি যদি ছবিটাকে একটু রোটেট করে দেখেন যে আমাদের সেম অবজেক্ট, এটাকে যদি নিয়ে আসি, সেম অবজেক্ট, এটার উপরে আমাদের একটা মহাকর্ষ বল বা সরি অভিকর্ষ বল কাজ করতেছে, এফ বল কাজ করতেছে, তার ভর হচ্ছে এম, তার উপর লাগা ত্বরণটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি। তাহলে স্যার বলেন তো এখান থেকে আমরা লিখতে পারি না এফ ইজ ইকুয়ালস টু এম জি, নিউটনের সেকেন্ড ল এর মতো করে? এটা কি বলতে পারি? স্যার এটা হচ্ছে তাহলে আমাদের অভিকর্ষ বলের পরে। স্যার তাহলে তো স্যার এম এ আর এফ ইকুয়াল টু এম জি সেম না? বুঝিনি। তাহলে হচ্ছে এফ ইকুয়াল টু এম এ আর এফ ইকুয়াল টু এম জি দুটো তো সেম হয়। হ্যাঁ হ্যাঁ, মানে এই এফটা হচ্ছে গ্র্যাভিটেশন, অর্থাৎ আমরা এফ জি দ্বারা যদি স্পেসিফাই করে দিই, অর্থাৎ এফ জিটা হচ্ছে আমাদের অভিকর্ষ বল বোঝায়, বুঝছেন? এফ ছোট জি হাতের স্যার। জি দ্বারা থাকে, এফ যদি ছোট হাতের জি থাকে তাহলে বুঝবেন গ্র্যাভিটি, অভিকর্ষ বল, আর এফ যদি বড় হাতের জি থাকে তাহলে বুঝবেন মহাকর্ষ বল। ঠিক আছে? জি স্যার। তাহলে এই বস্তুটার ক্ষেত্রে অভিকর্ষ বলের জিনিসটা কি বুঝতে পারছেন, যে তার উপর এফ বল প্রয়োগ করা হচ্ছে, তাতে তার জি অভিকর্ষ ত্বরণ হচ্ছে, এবং তার যদি ভর হয় এম, তাহলে আমরা নিউটনের সেকেন্ড ল এর মতো করে, অর্থাৎ এফ ইজ ইকুয়ালস টু এম এর মতো করে লিখতে পারি এফ ইজ ইকুয়ালস টু এম জি। এই এফটা হচ্ছে কি তাহলে স্যার আমাদের এই বস্তুর উপরে লাগা অভিকর্ষ বল, এবং আমরা মহাকর্ষ সূত্রের হেল্প নিয়ে জানতে পারলাম যে এই ভ্যালুটা হচ্ছে আমাদের অভিকর্ষ বলের সমান। বস্তু দুইটার মধ্যে কি পরিমাণ অভিকর্ষ বল লাগতেছে সেটা আমরা এই মানে মহাকর্ষ সূত্রটা দ্বারা বের করলাম। তাহলে এই দুটো সমান না স্যার? জি এম এম বাই ডি স্কয়ার আর এম জি, এই দুটো সমান না? এই দুটো যদি জি সমান স্যার। হয়, এই দুটো যদি সমান হয়, আমরা লিখতে পারি কি জি এম এম বাই ডি স্কয়ার ইকুয়ালস টু এম জি। এখান থেকে এম এম যদি ক্যান্সেল আউট করেন, জি এর ভ্যালুটা কত পাচ্ছেন স্যার? জি এম বাই ডি স্কয়ার, যেখানে এই জিটা হচ্ছে স্যার আমাদের সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, বড় হাতের এম হচ্ছে পৃথিবীর ভর, আর ডি হচ্ছে কি আমাদের বস্তু আর পৃথিবীর সেন্টারের মধ্যবর্তী ডিস্টেন্স। আমরা যে অবজেক্টটা নিয়ে কাজ করতেছিলাম এখানে, এই বস্তু আর পৃথিবীর সেন্টারের মধ্যবর্তী ডিস্টেন্স, এই ডিটা লিখে দিই। দূরত্ব বস্তু ও পৃথিবীর সেন্টারের মধ্যবর্তী, আর এই এমটা হচ্ছে কি পৃথিবীর ভর। এই কনস্ট্যান্ট ভ্যালু গুলো না চাইলে একটু মাথায় রাখতে পারেন, খুব একটা বেশি কনস্ট্যান্ট ভ্যালু আপনাদের নাই, বাট বিকজ যদি ইন কেস আপনাদের পরীক্ষা না দিয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনাদের কাজে লাগতে পারে। 5 ইন্টু 10 টু দি পাওয়ার 24। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এই জি এর ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি? এই জি এর ভ্যালুটা বেসিক্যালি ডিপেন্ড করতেছে, দেখেন কিসের উপর। জি ইজ আমরা লিখলাম কি জি এম বাই ডি স্কয়ার। আচ্ছা,
এখানে খেয়াল করুন তো স্যার, এই জি এর ভ্যালুটা কনস্ট্যান্ট না, বড় হাতের জি এর ভ্যালু কনস্ট্যান্ট না, যেটা মহাকর্ষীয় ধ্রুবক। জি স্যার। সেম ভাবে পৃথিবীর ভরটাও তো একটা কনস্ট্যান্ট, রাইট? জি পৃথিবীর স্যার। ভরটা এমন না যে 2 দিন পর পর চেঞ্জ হচ্ছে, রাইট? সো যেটা জি এর ক্ষেত্রে ম্যাটার করে সেটা হচ্ছে এই ডিস্টেন্সটা, অর্থাৎ পৃথিবীর সেন্টার আর এই অবজেক্ট, যেটা পরীক্ষণীয় অবজেক্ট, সেই দুটার মধ্যবর্তী ডিস্টেন্সটা কত। ডিস্টেন্স যদি বেড়ে যায় তাহলে আমাদের জি এর ভ্যালু কম, সরি ডিস্টেন্স যদি বাড়ে তাহলে আমাদের জি এর ভ্যালু কমবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমরা বলের ক্ষেত্রে সেম জিনিস দেখছিলাম। তো ডিস্টেন্স যদি বাড়ে তাহলে আমাদের জি এর ভ্যালু কমবে, এটাকে আমরা এইভাবে দেখাতে পারি। ডিস্টেন্স যদি বাড়ে আমাদের জি এর ভ্যালুটা কমবে, আর ডিস্টেন্স যদি কমে, অর্থাৎ পৃথিবীর সেন্টার আর বস্তুটার ডিস্টেন্স যদি হয় ছোট, তাহলে জি এর ভ্যালু বেড়ে যাবে, অর্থাৎ পৃথিবী অধিক আকর্ষণ বলে নিজের সেন্টারের দিকে বস্তুটাকে আকর্ষণ করে। দেখেন সবাই এটুকু বুঝতে পারছেন কিনা, আর কোনো কোশ্চেন আছে কিনা একটু জান। স্যার এইটুকুর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু জান, কুইক, কোথাও বুঝেন না এমন কিছু আছে কিনা একটু জান। আচ্ছা, ঠিক আছে, আশা করি কারো কোনো কোশ্চেন নেই। তাহলে এই জি এর ভ্যালুটা কি স্যার বের করা যায় না? আমাদের এই জি এর ভ্যালুটা বেসিক্যালি যেহেতু ডিপেন্ড করতেছে ডি এর উপরে, আমাদের বিভিন্ন জায়গায় জি এর ভ্যালুটা, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের ভ্যালুটা ডিফারেন্ট। যেমন ধরেন আমাদের ভূপৃষ্ঠে, ধরেন ভূপৃষ্ঠে একটা মানুষ দাঁড়ায় আছে, ধরেন উল্টা মানুষ আছে যদিও, ধরেন উল্টা মানুষ, ধরেন আমাদের এই মানুষটা পৃথিবীর উপরে দাঁড়ায় আছে, তাহলে তাকে পৃথিবী সেন্টারের দিকে কি পরিমাণ অভিকর্ষ বলে টানবে বলেন তো স্যার? এটা যদি আমি স্যার দেখাতে চাই, কানের উপর কোন স্থানে আছে? দেখেন তাহলে তার ডিস্টেন্সটা হবে কত। আমরা যদি তার ক্ষেত্রে জি এর ভ্যালুটা বের করতে চাই, সেক্ষেত্রে আমরা কি লিখবো, জি মানে এখানে তার অভিকর্ষ ত্বরণ কত লাগতেছে, অর্থাৎ ভূপৃষ্ঠে কত অভিকর্ষ ত্বরণ লাগতেছে সেটা আমরা বের করবো এখন, ঠিক আছে? তাহলে জি ইন্টু এম ডিভাইডেড বাই ডি স্কয়ার। এখন সেন্টার থেকে এই মানুষটা যে ভূপৃষ্ঠে আছে তার ডিস্টেন্স কত, পৃথিবীর ব্যাসার্ধ যত তত, পৃথিবীর ব্যাসার্ধ যত, ধরেন এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, ধরে নেন এটা যদি হয় সেন্টার, এটা হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ, যেটাকে আমরা আর দ্বারা ডিনোট করতে পারি, তাহলে আর স্কয়ার, সেন্টার আর ওই ভূপৃষ্ঠে থাকা মানুষের মধ্যবর্তী দূরত্ব। এখান থেকে আমরা যদি ভ্যালু গুলো বসাই, আপনারা জি এর ভ্যালু জানেন, এম এর ভ্যালু জানেন, আর এর ভ্যালু হচ্ছে, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ একটা এভারেজ ব্যাসার্ধ ধরা হয় 6371 কিলোমিটার বা 6371 কিলোমিটার। ওকে, পৃথিবীর একটা এভারেজ ব্যাসার্ধ ধরে নেওয়া হয় 6371 কিলোমিটার, 6371 কিলোমিটার। এই ভ্যালুটা বসে স্যার আমাদের জি এর একটা ভ্যালু বের করা যায় নাকি দেখেন তো। এইখানে যতগুলো ভ্যালু আমরা দেখলাম এখন পর্যন্ত, এখান থেকে একটা জি এর ভ্যালু বের করা যায় নাকি? এটা হচ্ছে 6.673 10 ইনভার্স 11। আর এককটা কিসে আসবে বলুন তো, যেহেতু জি আমাদের অভিকর্ষ ত্বরণ, সো মিটার পার সেকেন্ড স্কয়ার এককে আসবে। এটা হচ্ছে 5.975 10 টু দি পাওয়ার 24 কেজি। আর এই আরটা হচ্ছে 6371 কিলোমিটার, যেহেতু আছে আমাদের এস একক কনভার্ট করতে হবে। সো মিটার হচ্ছে 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করলে আমরা মিটার এককে পাচ্ছি, এটা স্কয়ার করতে হবে। এই ভ্যালুটা একটু ক্যালকুলেটরে বসায় দেখেন তো কত আসে স্যার। ভ্যালু গুলো বসায় দেখেন তো স্যার, জি এর একটা ভ্যালু বের করা যায় কিনা। স্যার 9.8185766617 ইন্টু 10 টু দি পাওয়ার অত মাইনাস অত টোয়েন্টি ডিজিট ফোর পর্যন্ত, হ্যাঁ মাইনাস 24। আপনার থেকে কি আরেকটা 10 টু দি পাওয়ার কিছু আসছে, বাকিদের কি আসছে সেম? জি স্যার। কত আসছে স্যার? যদি একটু লিখি, ধরেন আমি একটু লিখি, 6.673 ইন্টু
10 ইনভার্স 11 ইন্টু কত স্যার 5.957 24 divided by 6 3 3 কত আসছে স্যার আপনাদের? 9.818 আরো আছে, এটাকে 8.9 ধরা যায় আর কি, ইন্টু 10⁻24। বাকিদেরও কি সেম আসছে? একটু রেসপন্স করবেন, বাকিদেরও কি সেম আসছে নাকি একজন করতেছে দেখে বাকিরা করেন নাই? আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ক্যালকুলেটরের? জি জি স্যার। স্যার। জি স্যার। খেয়াল করেন, এখানে হচ্ছে আপনাদের যদি কারো ক্যালকুলেশন ভুল হয়ে থাকে একটু ব্র্যাকেট ইউজ করবেন, ঠিক আছে? তাহলে দেখবেন আনসার আসবে। কারণ ওই যে 10 টু দি পাওয়ার যে জিনিসগুলো ওগুলো হচ্ছে ব্র্যাকেট ছাড়া ইউজ করলে মাঝে মাঝে রং আনসার, কারণ এক্সপোনেনশিয়ালের পাওয়ার তো। কত আসছে? 9.7934। ওকে, তো এটাকে অ্যাভারেজ 9.8 ধরা হয়। আমি আনসারটা লিখি। আমরা জি এর একটা অ্যাভারেজ ভ্যালু ধরতে পারি 9.8 মিটার পার সেকেন্ড। আবার এই জি এর স্যার, ক্ষেত্রে যদি আমরা, হ্যাঁ বলেন, এখন আরেকটা মান আসছে, বুঝিনি। বলছে এখন আর আরেকটা মান আসছে ব্রেকেট দিয়ে কত করাতে, আসছে? ব্র্যাকেট দিয়ে 9.88 আরো অনেকগুলা ডিজিট আর কি। হ্যাঁ মানে লাস্টে তো 10 টু দি পাওয়ার কিছু নাই না? না স্যার। হ্যাঁ ওইটাই। সো ওইটাকে আমরা রাউন্ড করে 9.8 দিতে পারি, ঠিক আছে? জি তো স্যার। মেইন জিনিস ছিল আমাদের এই জি এর ভ্যালুটা বের করা, যে ভূপৃষ্ঠে আসলে আমাদের যদি মানুষ থেকে থাকে তাহলে সে কি পরিমাণ উৎকর্ষ তখন ফিল করতেছে। আর এখান থেকে, এবং জি এর ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলার আছে, খেয়াল করেন আমাদের জি এর ভ্যালুটা খেয়াল করেন। আমাদের জি এর ভ্যালু শুধুমাত্র এই মহাকর্ষীয় ধ্রুবক, পৃথিবীর ভর আর এই ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করতেছে, ঠিক আছে? আর এই ভরটা কিন্তু আসলে আমরা একটা অ্যাভারেজ ভর ধরছি, যেটা আমি আমাদেরকে বলছি যে 5.975 × 10⁻²৪ একটা অ্যাভারেজ ভর। কারণ হচ্ছে আমাদের পৃথিবীটা কিন্তু সম্পূর্ণরূপে গোল না, এটা একটু চ্যাপ্টা এরকম, খুব চ্যাপ্টা করে হয়েছে বুঝলেন? এতটাও চ্যাপ্টা না, ধরেন মোটামুটি এরকম। যদি একটু জুম করি তাহলে আপনারা খেয়াল করবেন যে দেখেন, আমি যদি এটাকে সেন্টার বলি, আমি যদি ধরেন এটাকে সেন্টার বলি, আমি এটাকে সেন্টার বললাম, তাহলে আপনারা আমাকে বলেন তো স্যার, এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স কি সেম? না না স্যার। স্যার। তার মানে কি এখানে থাকা কোনো মানুষ, এখানে এখানে থাকা কোনো মানুষ দেখবে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ধরেন R1, আর এখানে থাকা কোনো মানুষ দেখবে পৃথিবীর ব্যাসার্ধ কত? R2, যেখানে R2 হচ্ছে R1 এর থেকে বড়। তাহলে R2 যদি R1 এর থেকে বড় হয়, এখানে থাকা মানুষটা কি পরিমাণ অভিকর্ষজ ত্বরণ ফিল করবে বলুন তো? জি ইজ ইকুয়ালস টু জিএম বাই সেন্টার থেকে ডিসটেন্স কত? R2 স্কয়ার, রাইট? আর এই মানুষটা কত অভিকর্ষজ ত্বরণ ফিল করবে? ধরেন G1 দিলাম, জিএম বাই R1 স্কয়ার। যদি R2 গ্রেটার R1 হয় তাহলে R2 স্কয়ার গ্রেটার R1 স্কয়ার হবে। আর এটাকে যদি আমরা উল্টা করে দিই, অর্থাৎ আমরা যদি ব্যস্তান উল্টা করে দিই, ধরেন R2 স্কয়ার দিলাম, তাহলে আমাদের চিহ্নটা উল্টে যাবে, অসমতার চিহ্ন উল্টে যাবে এবং হবে 1/R1 স্কয়ার। তাহলে আমাদের কোন ত্বরণটা বেশি হবে বলুন তো স্যার? R1 যদি কম হয় তাহলে আমাদের জি বেশি হবে। আমরা যেটা দেখছিলাম যে ডি যদি ছোট হয় তাহলে আমাদের জি বাড়ে, আর ডি যদি বড় হয় তাহলে আমাদের জি ছোট হয়, যেটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে G1 আর G2 এর মধ্যে সম্পর্ক কি কেউ বলতে পারবেন? G1 আর G2 এর মধ্যে সম্পর্কটা কি কেউ বলতে পারবেন? R1 আর R2 এর মধ্যে সম্পর্ক যদি এটা হয়,
অর্থাৎ দেখেন মেরু অঞ্চল, এটা হচ্ছে আমাদের মেরু অঞ্চল, এটা হচ্ছে আমাদের বিষুব অঞ্চল পৃথিবীর। মেরু অঞ্চল হচ্ছে থাকা মানুষ দেখবে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ছোট, পৃথিবীর ব্যাসার্ধ ছোট থাকলে তার অভিকর্ষ ত্বরণের মানটা হবে বেশি। আর বিষুব অঞ্চলে থাকা কোনো মানুষ দেখবে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে বড়, যার কারণে সে অভিকর্ষ ত্বরণটা দেখবে কম। বুঝছেন কিনা দেখ, অর্থাৎ জি G2 এর স্যার। ভ্যালু হবে ছোট G1 থেকে, যদি R2 গ্রেটার। দেখেন সবাই বুঝতে পারছেন। তো মেরু অঞ্চলে সাধারণত আমাদের জি এর ভ্যালুটা হয় হচ্ছে, আমাদের মেরু অঞ্চলে জি এর ভ্যালুটা মেজার করে দেখা গেছে, জি এর ভ্যালুটা মেরু অঞ্চল হচ্ছে 9.83, 9.83217 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর বিষুব অঞ্চলে জি এর মানটা ধরা হয়, মানে বিষুব অঞ্চলে ক্যালকুলেট করে দেখা গেছে যে 9.78, 9.78 এরকম কিছু একটা মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে বিষুব অঞ্চল আর এটা হচ্ছে মেরু অঞ্চল। সো এই দুইটাতে না গিয়ে সায়েন্টিস্টরা করছে কি একটা সলিউশন আসছে, যে আমি তো মেরু অঞ্চলে একরকম হবে, বিষুব অঞ্চলে একরকম হবে, আমি তো এটা নিয়ে একটা কাজ মানে পৃথিবীর সব জায়গার ক্ষেত্রে কাজ করতে পারি না যে তরঙ্গ কত হবে। তো একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে নিয়েছে সো দ্যাট উই ক্যান, আমরা যাতে বাকি সকল ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করতে পারি। এই জন্য করছে কি তারা এই 90 ডিগ্রির মাঝে দিয়ে মাঝ বরাবর করে 45 ডিগ্রি যে আছে, এই 45 ডিগ্রি করে এই পজিশনে যে জি এর ভ্যালু সেটাকে তারা স্ট্যান্ডার্ড ধরে নিয়েছে। এটাকে বলা হয় 45 ডিগ্রি ভূস্থানে, আমাদের জিনিসটা লিখে দিই আপনাদের জন্য, যে ভূপৃষ্ঠে বিভিন্ন স্থানে, কারণ আমাদের জি এর ভ্যালুটা ডিপেন্ড করতেছে কিসের উপরে, ডি এর উপরে। তো এক এক জায়গায় ডি এর ভ্যালু যদি ডিপেন্ড হয় তাহলে এক জায়গায় জি এর ভ্যালুটাও ডিপেন্ড হবে। তো ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে জি ডিফারেন্ট হওয়ায়, জি ডিফারেন্ট কেন হচ্ছে, কারণ সেন্টার থেকে ডিস্টেন্সটা দিই। তো জি ডিফারেন্ট হয় আমরা 45 ডিগ্রি অক্ষাংশে, আমাদের পৃথিবীর ক্ষেত্রে অ্যাঙ্গেলটা মেজার করা হয় অক্ষাংশ ইউনিট মানে অক্ষাংশ দিয়ে। সো 45 ডিগ্রি অক্ষাংশের সমুদ্র সমতলে, ওইখানে সমুদ্র সমতল থেকে আমরা জি এর ভ্যালুটা মেজার করি। সমতলে জি এর ভ্যালুটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরি, যেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, আর এখানে 45 ডিগ্রি অক্ষাংশের সমুদ্র সমতল অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 9.80665 মিটার পার সেকেন্ড স্কয়ার, যেটা আমরা সুবিধা মানে হিসাবের ক্যালকুলেশনের জন্য জাস্ট এক ডিজিট নিয়ে 9.8। দেখেন সবাই এটুকু বুঝতে পারছেন কিনা একটু জানান জি এর ভ্যালু গুলো নিয়ে। স্যার সবাই কি বুঝতে পারছেন কিনা একটু জানান। স্যার এখান দিয়ে একটু বুঝিয়ে দেন প্লিজ। কোন জায়গাটা? ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে, জাস্ট এই লাইনটা, এটা বুঝতে পারিনি। দেখেন ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে জি এর ভ্যালুটা ডিফারেন্ট হবে কেন, কারণ আপনি চিন্তা করেন যে ধরেন এখানে একজন মানুষ আছেন, এখানে একজন মানুষ আছেন, এখানে একজন মানুষ আছেন, তাহলে আপনি যদি তাদের জন্য সেন্টার থেকে একটা অভিকর্ষ বলের রেখা টানেন, একটা অভিকর্ষ বলের রেখা টানেন, আপনি দেখতে পাবেন যে বিভিন্ন স্থানের জন্য তার দূরত্বটা সেন্টার থেকে ডিস্টেন্সটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। মানে এটাকে দিলাম আর ডাবল ড্যাশ, এটাকে দিলাম আর ড্যাশ, এটাকে দিলাম আর ট্রিপল ড্যাশ। সো দেখেন এই ব্যাসার্ধ কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ সেন্টার থেকে ডিস্টেন্স ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আর আমরা জানি কি জি এর ভ্যালু হচ্ছে জি এম বাই ডি স্কয়ার, এই ডিটা হচ্ছে ডিস্টেন্স বা আর। তাহলে এটা যদি চেঞ্জ হয় তাহলে আমাদের জি এর ভ্যালুটা ডিফারেন্ট হবে না, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার তো আচ্ছা, তো আমাদের এই হচ্ছে মোটামুটি আজকের পড়া ছিল জি এর এই ভিন্নতার আরো কিছু কারণ আমরা নেক্সট ক্লাসে দেখবো, যে এর শেপের কারণে, এর আহ্নিক গতি বা যেটার কারণে দিন রাত হয় এটার কারণে। সো এই জিনিসগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আরো বিশদ আলোচনা করবো, যে জি এর ভ্যালু কেন চেঞ্জ হয়, প্লাস আমরা ওজন নিয়ে আলোচনা করবো। হ্যাঁ বল, একজন হ্যান্ড রেজ করছে। স্যার পৃথিবীর কেন্দ্রে কেন অভিকর্ষের মান কাজ করে না? দেখেন আপনি এই কোয়েশনে, আপনার এই কোয়েশনে দেখা যায় কি যে আমরা যদি জি ইজ ইকুয়ালস টু জি এম বাই আর স্কয়ার এর ক্ষেত্রে দেখেন সেন্টারে তার ব্যাসার্ধ কত হবে, 0 হয়ে যাবে না?
তো আপনার লাগতে পারে যে জি এর ভ্যালুটা আসলে অসীম হয়ে যায়, বাট জি এর ভ্যালুটা আসলে অসীম না, সেন্টারে হচ্ছে আমাদের জি এর ভ্যালুটা 0 হয়ে যাবে সেন্টারে, কারণ হচ্ছে সেন্টারেই তার সকল ম্যাস কেন্দ্রীভূত থাকে। So, এর মধ্যে এত পরিমাণ ডেনসিটি সে আর আসলে টানতে পারে না, সো এখানে আমাদের অভিকর্ষীয় ত্বরণের ভ্যালুটা 0 হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু এই সূত্র থেকে আসে না। জি এর কিন্তু আরো একটা সূত্র আছে, যেটা হচ্ছে তার ডেনসিটি, তার ভর এবং তার মানে ডিস্টেন্সের বিষয়টা না। জি হচ্ছে আমাদের ডেনসিটি, ম্যাস, এগুলো নিয়ে আরেকটা ফর্মুলা আছে যেটাতে দেখা যায় যে আমার সেন্টার, আমাদের ডিস্টেন্সটা যদি 0 হয়, অর্থাৎ আমাদের আর যদি হয় 0, সেক্ষেত্রে আমাদের জি এর ভ্যালুটা চলে আসে 0। অর্থাৎ ওই ফর্মুলাটা ছিল অনেকটা এরকম, মনে হয় 4/3 কি একটা ছিল, ওটার সাথে ডেন্সিটি ছিল, সাথে ম্যাস গুণ ছিল, সাথে আর একটা রেডিয়াস ছিল। তো এখানে এই রেডিয়াসের ভ্যালুটা সেন্টারের ক্ষেত্রে আমাদের হয়ে যায় 0, তো তখন আমাদের জি এর ভ্যালুটা এসে যায় 0। ঠিক আছে, আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। যখন কেন্দ্রে থাকবে তখন হচ্ছে গিয়ে পৃথিবীর পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেই দূরত্ব, এর মধ্যে যেই দূরত্বের কেন্দ্র আছে ওইটাও তো আকর্ষণ করবে। দেখেন, ধরেন আমাদের একটা বস্তুকে আমি এখানে ছিদ্র করে ধরেন এখানে নিয়ে আসছি, ঠিক আছে, ধরেন এখানে একটা মানুষ আছে, তাহলে এখান থেকে তার সেন্টারের ডিস্টেন্স কত, ধরেন আর এ, ঠিক আছে। তো আর এর ভ্যালুটা স্যার আমাদের পৃথিবীর ব্যাসার্ধ থেকে ছোট না, So, তখন তার উপর বেশি জি অ্যাপ্লাই হবে, বেশি অভিকর্ষীয় ত্বরণ অ্যাপ্লাই। আস্তে আস্তে এখানে পর্যন্ত যাবে, তার অভিকর্ষীয় ত্বরণ বাড়তে থাকবে, অভিকর্ষীয় ত্বরণ বাড়তে থাকবে, এই পজিশনে গিয়ে সে 0 হয়ে যাবে। বুঝতে পারছেন? না স্যার, আমি বলছিলাম যে পৃষ্ঠ থেকে যখন কেন্দ্র পর্যন্ত পৌঁছাবে তখন এতটুকু দূরত্বের মধ্যে যেই কেন্দ্র আছে, যে দূরত্বের, ওখান থেকেও তো হচ্ছে কি আকর্ষণ করবে না? উম, আমি এই বিষয়টা বুঝতে পারিনি, জিনিসটা আচ্ছা, আপনি কি অনেকটা এরকম কোশ্চেন বলছেন যে স্যার ধরেন একটা, এই হচ্ছে আমাদের পৃথিবী, ধরেন আমি মাঝে দিয়ে একটা টানেল করে দিলাম, ধরেন স্যার মাঝে দিয়ে একটা টানেল করে ফেলছি, ধরেন পৃথিবীর সেন্টার দিয়ে আমি একটা টানেল করছি, ঠিক আছে। আপনি বলতে চাচ্ছেন যে স্যার আমি ভূপৃষ্ঠে আছি, তখন আমি অভিকর্ষীয় ত্বরণ জি পাচ্ছি, যেটা 9.8। এরপরে যখন স্যার আমি আহ, ধরেন স্যার মানুষটাকে আমি নিচে নামাচ্ছি, পৃথিবীর ছিদ্র করে আমি নিচে নামাচ্ছি, তখন স্যার আপনি বলেন সেন্টার থেকে যখন ডিস্টেন্স কমবে, তখন জি এর ভ্যালু কি হবে স্যার, বাড়বে না? জি স্যার। আচ্ছা, তাহলে বাড়লে কি হবে, মানুষটা নিচের দিকে নামতে থাকবে, একটা বেগে নিচের দিকে নামতে থাকবে, এই পর্যন্ত আসছে। আচ্ছা ঠিক আছে, এখন ধরেন সেন্টারে আসছে, নেমে ধরেন সে সেন্টারে চলে আসছে, সেন্টারে আসার ফলে তার কি হয়েছে, তার অভিকর্ষ ত্বরণ হয়ে গেছে 0। কিন্তু এখানে ঘটনাটা কি ঘটে জানেন, এখানে ঘটনাটা ঘটে, সে যখন এই পৃষ্ঠ থেকে এ পর্যন্ত আসতেছিল, তখন তার উপরে একটা অভিকর্ষ ত্বরণ কাজ করতেছিল, যেটা বাড়তেছিল, রাইট। সো আলটিমেটলি সে যখন ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে যাচ্ছিল, তখন তার একটা বেগ ছিল, এই যখন এই দিক দিয়ে যাচ্ছিল তার একটা বেগ ছিল। তো এই বেগটা হচ্ছে তার, আমরা জড়তা প্রপার্টি সম্পর্কে কি জানি, জড়তা বা ইনার্শিয়া, অর্থাৎ বস্তু জি যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা। জি স্যার। তো এই পর্যন্ত আসার পরে সে দেখতে তার উপর কোনো অভিকর্ষ ত্বরণ নাই, কিন্তু সে তার জড়তা ধর্মের কারণে, অর্থাৎ সে যদি স্থির থাকে তাহলে স্থির থাকার প্রবণতা, বা যদি সে গতিশীল থাকে তাহলে তার গতিশীল থাকার প্রবণতাটাকে আমরা বলতেছি জড়তা। তো এই পজিশনে এসে দেখে তার উপর কোনো অভিকর্ষ ত্বরণ বা কোনো প্রকার বল কাজ করে না। তো যদি কোনো প্রকার বল না কাজ করে থাকে তাহলে সে যেরকম ছিল সেরকমই থাকবে, অর্থাৎ সে চলতে থাকবে। অর্থাৎ এই পজিশনে এসে মানুষটা কি হবে, চলতে থাকবে। কিসের জন্য স্যার, এখানে কিন্তু জি 0, তার উপর কোনো বল নাই, কিন্তু একমাত্র সে জড়তার কারণে আরো নিচের দিকে যেতে থাকে। এখন এই পজিশনে যদি এসে যায়, তাহলে সেন্টার যদি হয় এটা, তখন আবার সেন্টার তাকে আকর্ষণ করবে, বাট তার গতি জড়তা বেশি হওয়ার কারণে সে আস্তে আস্তে নিচের দিকে যাওয়া শুরু করবে। ধরেন সে এখানে ছিল, সে আরেকটু নিচের দিকে যাবে, এই পজিশনে আসার পরে দেখা যাবে তার অভিকর্ষ বলটা আরো বেড়ে গেছে, অর্থাৎ তার গতি জড়তাটাকে কাটাই অভিকর্ষ বল এখন তাকে জোরে সোরে সেন্টারের দিকে টানছে। তো মানুষটা কি করবে, আবার আবার ফ্লিপ ব্যাক করে আবার সেন্টারের দিকে যাওয়া শুরু করবে, অর্থাৎ ওই দিক থেকে যেটা শুরু হয়েছিল সেটা আবার এদিক থেকে শুরু হবে, আবার সেন্টারে যাবে,
কিন্তু গতি জড়তার কারণে থামতে না পেরে আরো কিছু দূর যাবে, আরো কিছু দূর যাওয়ার পরে এতটুকু আসার পর তাকে আবার সেন্টার টানবে, আবার নিচের দিকে যাবে, এখানে সে গতি জড়তা আবার নিচে যাবে। সেম জিনিসটা আসলে লুপে ঘটতে থাকবে, এবং এটা সিম্পল পেন্ডুলামের সাথে রিলেটেড একটা প্রবলেম, এটা আপনাদেরকে দেখাবো সমস্যা নেক্সট ক্লাসে। এটুকু বুঝছেন কিনা একটু জান। জি স্যার, এটা কোনো জি কোশ্চেন স্যার। আচ্ছা হ্যাঁ পৃষ্ঠ বলো। থেকে কেন্দ্রের দিকে মানে হতে থাকবে, বাট কেন্দ্রে পৌঁছাবে না, তখন সে যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্ব কি তাকে আবার আকর্ষণ করবে না? মানে আপনি বলতে চাচ্ছেন যে স্যার ধরুন আমাদের মানুষটা এখানে আছে, জি এখানে স্যার। আছে, এটুকু কি মানুষটা আকর্ষণ মানে সেন্টার আমাদেরকে আকর্ষণ করবে না, এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ স্যার, সেন্টারটা আকর্ষণ করবে, কিন্তু যতটুকু দূর অবশ্যই। সে অতিক্রম করবে সেটাও তো হ্যাঁ আকর্ষণ হ্যাঁ করার কথা। হ্যাঁ আকর্ষণ করবে, অবশ্যই অবশ্যই আকর্ষণ। তো তাহলে আপনাদেরকে সেখানে দিশা কেন্দ্র কোন? বুঝেন, তখন সেন্টার পৃথিবীর সেন্টার যেটা আছে সেটাই। আচ্ছা আপনাদেরকে জিনিসটা আমি একটু ক্লিয়ার করি, ধরেন এটা হচ্ছে আমাদের পৃথিবীর সেন্টার, ঠিক আছে? আমাদের মানুষটা যখন পৃথিবীর ভূপৃষ্ঠে ছিল তখন তাকে একটা অভিকর্ষজ বল টানতেছিল, যেটার জন্য আমরা জি ধরে নিচ্ছি, জি ধরেন এই জি1, ঠিক আছে? এবং এই জি এর জন্য আমরা ভ্যালু কি লিখছিলাম, জি ইকুয়ালস টু জিএম বাই আর স্কে, ঠিক আছে? এটা গেল জি1 এর ঘটনা। এখন মানুষটা যখন এই জায়গাতে আসছে, ধরেন এই পজিশনে আসছে মানুষটা, তখন তার উপর আপনারা আমাকে বলেন উপরের ভর কি কোনো কাজ করবে, নাকি নিচের ভর টানবে, নিচের দিকে টানবে? ধরেন মানুষটা এই জায়গাতে দাঁড়ায় আছে, তখন তার জন্য পৃষ্ঠ হচ্ছে এটা, তাহলে এইটুকু এইটুকু ভর যা আছে, এইটুকু ভর যা আছে ওইটা তাকে টান, তো তখন তার ভরটা চেঞ্জ হয়ে যাবে, জি2 হয়ে যাবে। এই স্ফিয়ারটা, কারণ আমি যদি যেটা একটু ডার্ক করে দেখানোর চেষ্টা করতেছি, তখন আমাদের স্ফিয়ারটা হয়ে যাবে এরকম। আম, এই, আমাদের স্ফিয়ারটা ধরনের হয়ে গেছে এই সাইড। তখন এটা সেন্টারটা আমাদের এই মানুষটাকে টান, বুঝছেন? তখন তার ভর হয়ে গেছে ধরেন এম ড্যাশ, বড় হাতের এম ড্যাশ। তো এই জি এর সাথে যদি এম এর ভ্যালুটা চেঞ্জ হয়, ধরেন এম ড্যাশ হয়ে গেছে, আর এখানে আর, এটা ধরেন আর নিউ ড্যাশ হয়ে গেছে, ধরেন আর ড্যাশ স্কয়ার, তাহলে এখানে আর ড্যাশ স্কয়ার, তাহলে আমাদের আরটাও কমছে, ভরটাও কমছে। এই ক্ষেত্রে আমাদের জি এর ভ্যালুটা আস্তে আস্তে কি হবে দেখেন, বাড়বে। ভর যে হারে কমতেছে, দেখেন আপনি একটা জিনিস চিন্তা করেন যে রেডিয়াস যতটুকু বাড়তেছে তত হারে যদি আমাদের ভরটাও বেড়ে যায়, আর রেডিয়াস যতটুকু কমতেছে সেম হারে যদি আমাদের ভরটাও বাড়ে, মানে একটু কিন্তু বেশি বাড়বে। তো আমাদের জিটা আলটিমেটলি রেডিয়াস যত মানে কমবে, তত আসলে আমাদের জিটা আলটিমেটলি বাড়তে থাকবে। কারণ কি দেখেন আমাদের রেডিয়াসটা কি বর্গ সম্পর্কে চেঞ্জ করতেছে, জি এর সাথে আমাদের আর এর সম্পর্ক হচ্ছে বর্গ সম্পর্ক, আর ভরের সাথে সম্পর্ক হচ্ছে জাস্ট সমানুপাতিক সম্পর্ক। তাহলে এটা এক একক, এক একক বা 2 গুণ যদি করি, তাহলে এটা 4 গুণ চেঞ্জ হয়ে যাচ্ছে, 1/4 চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এই জন্য জি স্যার। আলটিমেটলি ভর চেঞ্জ হইলেও আর এর অবদানটা বেশি হওয়ার কারণে যত আমরা সেন্টারের দিকে যেতে থাকি আস্তে আস্তে জেল ভ্যালুটা কি হয়, বাড়বে। ঠিক আছে? তাহলে মোটামুটি বুঝতে পারছেন আজকের পড়া এতটুকু। কিন্তু স্যার উপরের অংশটারও তো আকর্ষণ করার কথা, কারণ মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণা তো একে অপরকে আকর্ষণ করে। বুঝিনি। মানে হচ্ছে গিয়ে এই যে উপরের অংশটাও তো আকর্ষণ করার কথা না, কারণ মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা সম্পর্কে যদি আরেকটু জানতে চান আমি আপনাদের বলি, এটা হচ্ছে শেল থিওরি বলে, শেল থিওরি বলে। শেল থিওরিতে বলা হয় যে আমাদের এই বাইরের অংশটা আসলে আমার এখানে অভিকর্ষজ ত্বরণ বা বল দিতে পারে না, আমাদের জাস্ট এইটুকু অংশটা যেটুকু ম্যাস আছে, এইটুকু ম্যাস আমাদেরকে জাস্ট অভিকর্ষ বলে টানে, বাকিটা শেল বা ফাঁপা শেল হিসেবে, ফাঁপা শেল হিসেবে কাজ করে। বুঝতে পারছেন? অর্থাৎ এখানে যে মাস, এই যে ডিস্ট্রিবিউটেড মাসটা, বিস্তীর্ণ মাসটা, ওইটা আসলে ইফেক্ট করতে পারে না। বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি, কারণ কারণ এর তো কোনো এখানে কেন্দ্র নাই, হ্যাঁ, তো আকর্ষণ করতে আপনি যদি পারবে একটা না। শেল চিন্তা করেন যে এটা একটা শেল, শেল ধরেন শেলটা এরকম দিলাম, তাহলে শেলের ভিতরে কি, শেলের ভিতরে কি কোনো সেন্টার আছে? না। তো এই জন্য হচ্ছে এটা মানে ওইভাবে কোনো আকর্ষণ করতে পারে না। বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার, বুঝছি। তো মোটামুটি এতটুকুই ছিল, আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আরেকটু বিস্তারিত দেখবো, প্লাস ওজন টপিকটার সাথে ইন্ট্রোডিউস হবো, ঠিক আছে? Okay, তাহলে আজকে ক্লাস এটুকুই, ধন্যবাদ সবাই। আল্লাহ হাফিজ। আর আপনাদের একটা এক্সাম নেওয়ার কথা ছিল, ওইটা একটু প্রিপারেশন নেবেন, আমরা নেক্সট ক্লাসে নিতে পারি বা সারপ্রাইজ টেস্টও নিতে পারি, সেটা প্রিপারেশনটা নিয়ে রাখবেন বর্তমানে চলচ্চিত্র চ্যাপ্টার।
ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।